প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য গুরুত্বপূর্ণ মাত্র 3টি রচনা নিয়ে এসেছি। এই রচনা 3টি থেকেই তোমরা পরীক্ষায় পেয়ে যাবে আশা করি, এবং 3টি রচনাই আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি। তো চলো রচনা 3টি পড়ে নেওয়া যাক। মহিয়সী রোকেয়া। সূচনা। রোকেয়া সাখাওয়াত হোসেন ছিলেন বাঙালি নারী জাগরণের অগ্রদূত। বাঙালি জাতির শিক্ষা ও নারী জাগরণে যে কয়জন মহিয়সীর অবদান রয়েছে তার মধ্যে তিনি অন্যতম। বাঙালি নারী সমাজের উন্নয়নে তিনি নিরলসভাবে চেষ্টা চালিয়েছেন। রোকেয়ার পরিচয়। মুসলিম নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন মেয়েদের স্বাধীনতা এবং লেখাপড়ার জন্য সারা জীবন লড়াই করেছেন। তাঁর সমস্ত লেখাতেই তিনি সেই সময়ের সমাজের মেয়েদের অবস্থা তুলে ধরেছেন। জন্ম। রোকেয়া 9 ডিসেম্বর 1880 সালে রংপুরের মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রক্ষণশীল হলেও পারিবারিক শিক্ষা দীক্ষায় এগিয়ে ছিলেন ওই পরিবার। বাল্যকাল। রক্ষণশীল সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন রোকেয়া। বাল্যকালে রোকেয়ার পুরুষ বা মহিলা কারো সামনে যাওয়ারই অনুমতি ছিল না, কেননা তখনকার সামাজিক নিয়মই ছিল এমন। একে বলা হতো অবরোধ প্রথা। শিক্ষা জীবন। রোকেয়ার সময় মেয়েদের ঘরে বন্দি অবস্থায় জীবন কাটাতে হতো। লেখাপড়া করার স্বাধীনতা পর্যন্ত ছিল না, কিন্তু রোকেয়া কোরআন পড়া শেখার পর উর্দু শিখলেন। এরপর বড় বোনের কাছে তিনি বাংলা শিখলেন, আর অন্যান্য বিষয় শিখলেন বড় ভাইয়ের কাছে। এদের কাছেই লুকিয়ে লুকিয়ে তিনি পড়াশোনা করতেন। বিয়ের পর স্বামী সাখাওয়াত হোসেনও এ ব্যাপারে তাঁকে যথেষ্ট উৎসাহ দেন। রোকেয়ার অবদান। রোকেয়ার সময় মেয়েদের জন্য কোনো স্কুল ছিল না, কিন্তু তিনি উপলব্ধি করেন মেয়েদের বন্দিদশা থেকে মুক্ত হতে হলে তাদের শিক্ষিত হওয়া দরকার। মেয়েদের শিক্ষিত হবার গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেছেন, একটি গাড়ির 2টি চাকা সমান না হলে যেমন গাড়িটি চলবে না, তেমনি ছেলে ও মেয়ে হচ্ছে এই 2টি চাকার মতো। তাই শিক্ষার ক্ষেত্রে ছেলেদের চেয়ে যদি মেয়েরা পিছিয়ে থাকে তাহলে সমাজের উন্নতি হবে না। এটা ভেবে তিনি কলকাতায় মেয়েদের একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়া মেয়েদের শিক্ষিত হওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে তিনি অনেক গল্প প্রবন্ধ লিখেছেন। উপসংহার। বেগম রোকেয়া 1932 সালের 9 ডিসেম্বর মারা যান। আমাদের এই উপমহাদেশে মেয়েদের ন্যায্য অধিকারের জন্য সংগ্রামী এ নারী চিরস্মরণীয় হয়ে থাকবেন। বাংলাদেশের পাখি। সূচনা। বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার কারণে এই দেশ পাখির একটি নিরাপদ বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। পাখিদের অবস্থান বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য সম্ভারকে যেন পরিপূর্ণ করে রেখেছে। বিভিন্ন প্রজাতির পাখি। বাংলাদেশে বিভিন্ন প্রজাতির পাখি সারা বছরই অবস্থান করে। বাংলাদেশের পাখিদের মধ্যে কাক, কোকিল, ময়না, টিয়া, শালিক, কাঠঠোকরা, পাপিয়া, ফিঙে, দোয়েল, শ্যামা, চন্দনা, বাবুই, টুনটুনি, বুলবুলি, ঘুঘু, কাকাতুয়া, বউকথা কও, মাছরাঙা, পায়রা, হাঁস, বক, পানকৌড়ি, পেঁচা, ডাহুক, চিল, শকুন প্রভৃতি প্রধান। পোষা পাখি। মানুষ শখ করে পাখি পুষে থাকে। যেসব পাখিকে পোষ মানিয়ে ঘরে রাখা যায় তাদের পোষা পাখি বলে। টিয়া, ময়না, কাকাতুয়া, শ্যামা পাখিকে পোষ মানানো সহজ। শিকারি পাখি। যেসব পাখি আকাশে উড়ে বেড়ায় কিন্তু তীক্ষ্ণ চোখে মাটিতে শিকার দেখতে পেলে ছোঁ মেরে নিয়ে যায় তাদের শিকারি পাখি বলে। চিল, শকুন, বাজ, ঈগল, কোরা, মাছরাঙা শিকারি পাখি। এসব পাখির খাবার হাঁস মুরগির বাচ্চা, ছোট প্রাণী, মাছ ইত্যাদি। জলচর পাখি। যেসব পাখি বিলে ঝিলে বিচরণ করে বেড়ায় তাদেরকে জলচর পাখি বলে। হাঁস, রাজহাঁস, বক, পানকৌড়ি, গাংচিল, চোখাচোখি এরা জলচর পাখি। গায়ক পাখি। কোনো কোনো পাখির কণ্ঠস্বর অত্যন্ত মধুর ও সুরেলা, এদের গায়ক পাখি বা গানের পাখি বলা হয়। বউকথা কও, ঘুঘু, কোকিল, দোয়েল এরা গায়ক পাখি।
বুনো পাখি। যেসব পাখি বন জঙ্গলে থাকতে ভালোবাসে, প্রয়োজনে খাবার অন্বেষণে আসে, তাদের বুনো পাখি বলে। পেঁচা, হরিয়াল, বালিহাঁস, ফিঙে, বেনেবৌ, তিতির, ধনেশ, তোতা, টিয়া, ময়ূর এসব বুনো পাখি। পরিযায়ী পাখি। উত্তরের হিমালয় অঞ্চলসহ শীতপ্রধান অঞ্চল থেকে শীতকালে যেসব পাখি বাংলাদেশে এসে আশ্রয় নেয় সেসব পাখি পরিযায়ী পাখি। বলাকা, রেড ব্রেস্টেড, চা পাখি, পিপিট, খঞ্জনা, কাদাখোঁচা ইত্যাদি পরিযায়ী পাখি। উপসংহার: পাখির কলকাকলিতে বাংলাদেশের মাঠ, প্রান্তর, বিল মুখরিত হয়ে ওঠে। পাখির সৌন্দর্য, কণ্ঠের সুর, উড়ে বেড়ানোর ভঙ্গি আমাদের মুগ্ধ করে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করতে হলে পাখি নিধন থেকে বিরত থাকা একান্ত প্রয়োজন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।